সময় আসে সাজানো মনের পাশে, চেনা চেনা মুখগুলো অচেনা দেখায়। এমনও সময় আসে সাজানো মনের পাশে, চেনা চেনা মুখগুলো অচেনা দেখায়। হৃদয়ে জড়িয়ে রাখা স্নেহের পরশ মাখা ভালো লাগা দিনগুলো নিমেষে হারায়। এই তো পাশে ছিল, হঠাৎ কি হলো নিজেকেই পর মনে হয়। শূন্য এমন জুড়ে স্মৃতি থাকে পড়ে, শেষ হয় সব সঞ্চয়। জীবন আজও বড়, কত খেলা খেলে যায় চির ধরে চার দেওয়ালে। আপন আপন কই সম্পর্কের ছই ছেড়ে যেতে চায় খেয়ালে। তবুও জীবন চলে ক্লান্ত নদীর ছলে, পথ ঘুরে আবার লড়াই, আবার প্রমাণ করা নিজেকে নিজের কাছে। এ মাটিতে যতদিন ঠাই, এই তো পাশে ছিল, হঠাৎ কি হলো নিজেকেই পর মনে হয়। শূন্য এমন জুড়ে স্মৃতি থাকে পড়ে, শেষ হয় সব সঞ্চয়। Second innings, second innings, second innings. যাই করেছি আমি আসলে বড় ভুল করেছি। আপনি একটু প্লিজ বাবা মাকে বোঝান। হয়তো আমার ছেলে হিসেবে তাদেরকে বোঝানোর সেই মুখটা নেই, আপনি কিছু মনে করেন। ওকে, নো প্রবলেম। আমরা আশা করতে পারি আর কখনো তুমি এরকম ভুল করবে না। আমি তোমাকে আরেকটা কথা জানাতে চাই। আমি যখন বাড়িতে থাকি না, আমি চাই না বাইরের কোনো লোক এ বাড়িতে আসুক। আম্মা, আমি কি বাহিরের লোক বাসায় দাওয়াত করে আনি? তুমি কি আমার সাথে বেয়াদবি করার চেষ্টা করছো? আম্মা, আমি কথা বললেই কি বেয়াদবি হয়ে যায়? তোমার সাথে কথা বলাটাই ভুল হয়েছে। শোনো, আমি চাই না তোমার ভাই আমাদের বাড়িতে আসুক। আমি শুধু বুঝতে পারছি না শায়না ভাবি, আমিন ভাই হঠাৎ করে এমন করছেন কেন? কি এমন হয়ে গেল? হ্যাঁ জামিলা, আমিও তো সেটাই জানতে চাই, কি এমন হয়েছে, কেন এমন করছে। তবু একটু সাবধানে থাকতেই বলো। আর কিছু বলবেন বাবা? না না, তুমি তো কোথাও যেন যাচ্ছিলে। হ্যাঁ।
অন্যায় তো অন্যায়। আর তোমার ভাই হাসপাতালেও ছিল। এই সব কিছু মিলে আমিন স্যার খুবই বিপদের মধ্যে আছেন, খুবই টেনশনে আছেন। এই সব কিছু মিলে আসলে আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু এখানে এসে অনেকক্ষণ ওয়েট করছি, বাট তোমাকে পাচ্ছি না। ওরা এক এক সময় এক এক রকমের কথা বলছে। কখনো বলছে তুমি বাসায় আছো, তুমি আমার সঙ্গে দেখা করতে চাও না, আবার কখনো বলছে তুমি বাসায়ই নেই। আসলে আমি কোনটা ধরে নেব ঠিক বুঝতে পারছি না। আর এই কারণে আমি এখানে অনেকক্ষণ ধরে ওয়েট করছি যে কোনোভাবেই হোক তোমার সঙ্গে আমার দেখা করে যেতে হবে। আর এই কথাগুলো তোমার জানা দরকার। তোমার বাবার এত বড় বিপদ, তোমার ভাইয়ের এত বড় বিপদ, অথচ তুমি কিছুই জানো না। এগুলো খুব জানা দরকার তোমার। তো আমার মনে হয় এইগুলো তুমি জেনে তুমি একটা সিদ্ধান্ত নিতে পারবে। ঠিক আছে, আমি বুঝতে পারছি। তবে এই বিষয়গুলো নিয়ে এত টেনসড হওয়ার কিছু নেই। আর তাছাড়া আমি অন্য একটা ঝামেলাও আছি। আপনি থাকুন, চা খেয়ে যাবেন। আমি আছি। টেনশনের কিছু নেই। মানুষ এতটা বদলে যেতে পারে? Second innings, second innings. Second innings, second innings. ওমা কোন বাড়িতে আসলাম, দরজাই তো খোলে না। মা, ভেতরে কেউ নেই হয়তো।
আমি আর স্বামীর বাসায় থাকতে পারলাম না। কেন চলে আসলাম জানতে চাইবেন না? কিছু কথা যত না জানতে চাওয়া যায় ততই ভালো নাজমা। অন্তত চোখে দেখে যা বোঝা যায় সেটা অনেক বেশি বোঝা, অনেক বেশি বোঝা। বহুদিন সহ্য করেছি, অনেক মার খেয়েছি, গালমন্দও সহ্য করেছি। মদ খেয়ে সে সব সময় আমাকে মারতো, কিন্তু আমি কখনো কিছু বলিনি। শুধু আমার মেয়েটার মুখের দিকে তাকিয়ে। কিন্তু শেষ পর্যন্ত মেয়ে মানুষ নিয়ে এসে থাক না, ওইসব কথা থাক। আসুন আসুন ভিতরে আসুন। দেখুন যারা আমার বাবা চলে এসেছে। উঠতে হবে না, তুমি বসো। আব্বু তুমি কোথায় ছিলে? এখন তুমি কেমন আছো? আমি ভালো আছি, কিন্তু বলো তুমি কোথায় ছিলে আব্বু? তোমার কিছু হয়নি তো? না, আমার কি হবে, আমি এই বাইরে ছিলাম। বাইরে ছিলে? তা আবার এতক্ষণ? আম্মু বলছিল তুমি বলে রিয়াজের বাসায় গিয়েছিলে, ওখান থেকে ফেরার পথে কিছু হয়নি তো আব্বু? প্লিজ বলো আব্বু। না না, তুমি ব্যস্ত হয়ে না তো, আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। শায়না ভাবি ঠিকই বলছিলেন, ভাইয়া কেমন অদ্ভুত আচরণ করছেন, আগে তো এমনটা দেখিনি কখনো। সাথে আবার সুমন ভাইও যেন জাবেদকে কিছু বলতে দিতে চাইছে না। মানে কি, সুমন ভাই কি কিছু জানে? ভাইয়ার সাথে নিশ্চয়ই কথা হয়েছে সুমন ভাইয়ের, কিন্তু এরা জাবেদকে কি বলতে বাধা দিচ্ছে? আমি তো এদের জিজ্ঞাসা করলে কোনো উত্তর পাবো না, আর যে উত্তর পেতে পারে সেই শায়না ভাবি যে আবার কোথায় গেলেন। আমিন ভাই, শায়না ভাবি তো আপনাকে খুঁজতেই বাইরে গেলেন, ওনার সাথে কি আপনার দেখা হয়েছে? সায়না? কই না তো। আম্মু আবার কই গেল? আব্বু আমার এখানে থাকতে একদমই ভালো লাগছে না, আমি বাসায় ফিরতে চাই। হ্যাঁ, তুমি আজই বাসায় ফিরবে। আর সুমন এই ব্যাপারে ডাক্তারের সঙ্গে কথা বলতে গেছে। আজকে ফিরবো আব্বু? হ্যাঁ। আব্বু বাসায় ফিরে আমাকে এক জায়গায় যেতে হবে।
আমার একটা কাজ আছে। না না, তুমি এই শরীরে আবার কি কাজ করবে? তোমাকে কোথাও বেরোতে হবে না, কোনো কাজ করতে হবে না। এখন কোনো কাজের কথা না বলে ভালো যাবে। অনেক অনেক সময় নষ্ট করেছে, ভাবনা, চিন্তা, দুঃখ, কষ্ট, টেনশন, সত্য মিথ্যা লুকোচুরি, অনেক অনেক হয়েছে। এবার জাভেদকে সত্যি কথা বলতে দাও। ওকে আর সত্যি কথা লুকানোর চেষ্টা করো না। হ্যাঁ হ্যাঁ, আরে তোমার তো কতবার বলছি যে এদের জন্য কিছু লেখো না। হ্যাঁ, সাংবাদিক হয়েছো, এলাকার উন্নতি নিয়ে কিছু লেখবা না। আচ্ছা, মহিলারা যে এই সমস্ত কাজ করতেছে তাদের নিয়ে কিছু লেখো। তোমাদের নিজেদের যদি ভালো হবে। আজকাল মহিলাদের কত উন্নতি নিয়ে কত জায়গায় কত কিছু হইতেছে, এদের তো কোনো যে কি এক্সপোজার না কি বলে, যে এদের তো কোনো প্রচারই নাই। হ্যাঁ, একবার আসো, বাসায় আসো। আমি একটা কাগজ খুঁজতেছিলাম, বুঝছো? ওদের ছবি আগে ছাপা হয়েছিল পত্রিকায়। আসবা? আচ্ছা ঠিক আছে, দরকার হলে আমি যাবো তোমাকে ওখানে। হ্যাঁ, ওরা তো পুরস্কার পাইছে, এসব খবর তো রাখো না তোমরা। আচ্ছা ঠিক আছে। আর ওই তোমাদের পত্রিকা ওই মাঝে মধ্যে একটু দিও টিও। আমি সর্বশিক্ষিত লোক বললে কি হবে, এসব ব্যাপার আমার। হ্যাঁ, উৎসাহ আছে তো, উৎসাহ আছে। এই তো বোঝো তুমি, ভালোই তো বোঝো। আচ্ছা রাখি রাখি রাখি। জাভেদ, এখন কেন তুমি চুপ করে আছো? এর আগে তো তুমি অনেক কথাই বলতে চেয়েছিলে, তখন আমি শুনতে চাইনি। আর এখন যখন আমি শুনতে চাইছি, তুমি কেন বলছো না? বলো বলো। জানতে চাই না তুমি কখন, কোথায়, কিভাবে এসব জানতে পেরেছো। সাজেদ আর কাদের এক মানুষ কিনা সেটাও আমি জানতে চাই না। আমি জানতে চাই আমার ছেলে অন্যখানে কি করে চলে গেল। আমি জানতে চাই আমার ছেলেকে আমি খেলতে পাঠিয়েছিলাম, সেখানে অন্য খেলায় নিজেকে কি করে হারিয়ে ফেললো। আমি জানতে চাই। জাভেদ, কথা বলো, কথা বলো। সায়না প্লিজ, জাভেদকে তুমি কিছু বলো না। আমাদের হাতে অনেক সময় আছে এসব কথা জানার। আমাদের কাছে কোনো সময় নেই। টাকা পয়সা, প্রীতি, তুমি তোমার মাথা ঠান্ডা রাখো। চলো আমরা বাসায় গিয়ে
একসাথে বসে জাবেদের যা কিছু বলার আমরা সব শুনবো, তারপরে ভাববো কি করে বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। বুঝি তিন্নির স্বামী কি যেন নাম? রিয়াজ ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিয়াজ রিয়াজ। আচ্ছা, রিয়াজের ছোট ভাই বুঝি ক্রিকেট খেলে, ও ক্রিকেট খেলে না? জি ভাইয়া, ও তো পুলিশের হাতে ধরা পড়েছিল। আহা, ওসবের খবর আমার দরকার নেই, সব খবর দিয়ে আমি কি করবো? শোন, তুই একবার একটু কষ্ট করে ওই রিয়াজের ফোন নাম্বারটা আমাকে একটু ম্যানেজ করে দিস তো। খুশি ভাই, এরকম সাজানো গোজানো কোনো অনুষ্ঠান আছে নাকি? কিচ্ছু না ভাবি, আপনারা যখন হসপিটালে ছিলেন তখন আমি সুবিধাটা আইসা এই সাজগোজটা করছি। এমনও সময় আসে সাজানো মনের পাশে, চেনা চেনা মুখগুলো অচেনা দেখায়। এমনও সময় আসে সাজানো মনের পাশে, চেনা চেনা মুখগুলো অচেনা দেখায়। হৃদয়ে জড়িয়ে রাখা স্নেহের পরশ মাখা ভালো লাগা দিনগুলো নিমেষে হারায়। এই তো পাশে ছিল, হঠাৎ কি হলো নিজেকেই পর মনে হয়। শূন্য এমন জুড়ে স্মৃতি থাকে পড়ে, শেষ হয় সব সঞ্চয়। জীবন আজও বড়, কত খেলা খেলে যায় চির ধরে চার দেওয়ালে। আপন আপন কই সম্পর্কের ছই ছেড়ে যেতে চায় খেয়ালে। তবুও জীবন চলে ক্লান্ত নদীর ছলে, পথ ঘুরে আবার লড়াই, আবার প্রমাণ করা নিজেকে নিজের কাছে। এ মাটিতে যতদিন ঠাই, এই তো পাশে ছিল, হঠাৎ কি হলো নিজেকেই পর মনে হয়। শূন্য এমন জুড়ে স্মৃতি থাকে পড়ে, শেষ হয় সব সঞ্চয়। Second innings, second innings, second innings. তো কি হয়েছে বলুন তো? আসলে তোমার বাবার অবস্থা খুব খারাপ। তাছাড়া তোমার ভাই সে জেলখানায় ছিল, তাকে ছাড়াতে হবে, এখানে অনেক টাকা পয়সা লাগবে। আর তোমার ভাই হাসপাতালেও ছিল। এই সব কিছু মিলে আমিন স্যার খুবই বিপদের মধ্যে আছেন, খুবই টেনশনে আছেন। কেন চলে আসলাম জানতে চাইলেন না? কিছু কথা যত না জানতে চাওয়া যায় ততই ভালো নাজমা। ওকে আর
সত্যি কথা লুকানোর চেষ্টা করো না। আমি জানতে চাই আমার ছেলে অন্যখানে কি করে চলে গেল। আমি জানতে চাই আমার ছেলেকে আমি খেলতে পাঠিয়েছিলাম, সেখানে অন্য খেলায় নিজেকে কি করে হারিয়ে ফেললো আমি জানতে চাই। জাবেদ, কথা বলো, কথা বলো। সায়না প্লিজ, জাবেদকে তুমি কিছু বলো না। আমাদের হাতে অনেক সময় আছে এসব কথা জানার। আমাদের কাছে কোনো সময় নেই, টাকা পয়সা প্রীতি ভালোবাসা কিছুই নেই, আছে শুধু বাস্তব। এক বাস্তব, আমাদের এক ছেলে দূরে সরে গিয়ে আমাদেরকে ভুলে গেছে, আর এক বাস্তব আমাদের এই ছেলে। জাবেদ, বলো জাবেদ, কি করে পারলে তুমি, কি করে পারলে জাবেদ, বলো। দেখুন আপনারা কথা বলছেন কেন? ডাক্তার সাহেব, আমি এখন সম্পূর্ণ সুস্থ। ঠিক আছে স্যার, এটা আপনাদের নিজেদের ব্যাপার। আপনারা এখানে এই ব্যাপারে আলোচনা না করাই ভালো। এছাড়া এখানে অন্য রোগীরা আছে, আপনার বাসায় যে এটা সমাধান করে দেবো। সরি ডাক্তার, সরি। সায়না, তুমি তোমার মাথা ঠান্ডা রাখো। চলো আমরা বাসায় গিয়ে একসাথে বসে জাবেদের যা কিছু বলার আমরা সব শুনবো, তারপরে ভাববো কি করে বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। বিষয়টা কি হলো আমি তো কিছু বুঝতে পারছি না। পুলিশও তো বাড়ি ছাড়ছে না। আমি কি পাতায়াতে চলে যাব, নাকি রেজার সাথে মালয়েশিয়া যাব? কি যে করব কিছুই বুঝতে পারছি না। আর এ সময় যদি আমি দেশের বাইরে চলে যাই, তাহলে আমাকে সবাই সন্দেহ করবে না তো? আয়শা, কাল রাতে তুমি ঘুমোনি আমি দেখেছি। পারো তো একটু ঘুমিয়ে নিও। তুমিও কি আমার মতো ভাবো আমি তোমার সাথে মিথ্যা বলছি? ওসব কথা পরে হবে, অফিস থেকে ফিরি তারপর। ঠিক আছে, আমি আসি। যদি এমনই ভাবো তাহলে বারবার আমার জন্য আমার সামনে কেন দাঁড়াও রাশেদ? তোমার কি মনে হয় আমি তোমার কাছে সব কথা লুকিয়ে যাই, আড়াল করে যাই? আয়শা, আমি তোমাকে ভালোবাসি।
সত্যিটা আমি নিজের মতো করেই জানি ভাইয়া, তাই সবাইকে সেটাই বলছি। হয়তো এর পরও বলবো, কারণ আমি জানি তুমি কোনো খারাপ কাজ করতে পারো না, কাদেরকে তুমি মারতে পারো না, না না, কোনো দিনই না। কিন্তু তবু কেন জানি আমার খুব ভয় হয়, খুব ভয় হয়। আমি তোমায় খুব ভালোবাসি ভাইয়া, সবচেয়ে বেশি। কিন্তু রাশেদ, রাশেদ যে আমায় ভালোবাসে, তার চোখে আমায় কোনোদিন ছোট হতে দেবে না তো ভাইয়া? আমি রাশেদের চোখে কোনোদিন ছোট হতে চাই না। এতদিন পর আমিন ভাইয়ের মেয়ে অন্য আসতেছে বাড়িতে। আচ্ছা, সেই উপলক্ষে আমিন ভাই যদি গোমরা মধ্যে বসে থাকে, এটা তো আমি সহ্য করতে পারবো না। আনন্দ আনন্দ হবে, ভর্তি দরকার, ভর্তি। এই জায়গাটায় নাজমা, দেখো নাজমা, এই পুরো জিনিসটা কিছুই কিন্তু না, কিন্তু মানুষের মনটা কত কত ফুর্তি। কেমন লাগছে দেখো তো নাজমা? খুব সুন্দর। আপনি তো ঘর সাজানোতে মাস্টার। না 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 না, আমি ঘর সাজানোর মাস্টার হইতে পারি, কিন্তু তুমি হইলে গিয়া মাস্টারেরও মাস্টার। কিন্তু কি লাভ? লাভ? এখানে লাভ লোকসানের কথা আসতেছে কেন? তুমি কি বাসার বর্তমান পরিস্থিতিটা জানো? জানো না? এই যে আমিন ভাই সারাটা সময় ধম মেরে বসে থাকে, কথাবার্তা খুবই কম কয়। সাইনা ভাবি চুপ চুপ করে কান্দে, আমি দেখছি, তুই একদিন না দেখে বলতেছি না। এখন আমি এত কিছু কষ্ট কইরা এসব সাজাইলাম একটাই মাত্র কারণ, তাদের মনে যাতে একটু ফুর্তি থাকে, আনন্দ থাকে, এটা দেখেই আমার সুখ। সুখ? আমার গল্পটা বিয়ে নাই জন্য
না তো আমার কপালের দোষ। হয়নি, কিছুই হয়নি। আমি সুখে আছি, আমি সুখে আছি। বিপদ, বড় বিপদ, বুঝলি? এসব টাকা রোজগার করা বড় বিপদের ব্যাপার। একটা সময় ছিল যখন সৎ পথে উপার্জন করতে চেয়েছিলাম, তখন সকাল বিকাল পান্তা ফুরানোর মতো অবস্থা। আর যখন অসৎ পথ ধরলাম, তখন ফুল ফোটার আগেই মধু খাওয়ার লোকজন এসে হাজির। এখন আমি খাবো কি আর তোদেরকে খাওয়াবো কি, এটাই ভাবছি। কি করে যে চাচার কাছ থেকে এক্সট্রা কিছু টাকা নেওয়া যায় সেটাই ভাবছি। হ্যালো, হ্যালো, ফোনও ধরে না, কোথায় যে থাকে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আশা আশা, হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ ভাইয়া, আমি তো তোমার কথাই ভাবছিলাম। জানি তো, আরে একেই তো বলে, কি যেন বলে, কাকতালীয় ব্যাপার, মানে টেলিফোন হাতে টেলিপ্যাথি, তাই না? ভাইয়া, আমার খুব ভয় হচ্ছে। ভয়? কিসের ভয়? ভাইয়া, সবাই ভাবছে তুমি নাকি কাদেরকে খুন করেছো। আরে রাখ তোর কথা, কি সব আজে বাজে কথা বলতিস। তোর শাশুড়ি তো একটা সন্দেহবাদী, হিংসুটি বুড়ি। ভাইয়া, তুমি কোনোদিন এমন কিছু করবে না তো? এমন কিছু বলতে মানে? মানে কি, খুন? এই তোর কি মাথা খারাপ হয়ে যাচ্ছে নাকি ওই বুড়িটার সঙ্গে থাকতে থাকতে? কি বলিস তুই এসব? না ভাইয়া, আমার খুব ভয় হয়। আরে রাখ তোর এসব কথা, শোন তুই মনোযোগ দিয়ে আমার কথা শোন। জি ভাইয়া। আচ্ছা, তুই একদিন আমাকে বলেছিলি না ওই যে তিন্নির স্বামী, কি যেন নাম? রিয়াজ ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিয়াজ, রিয়াজ। আচ্ছা, রিয়াজের ছোট ভাই ওই যে ক্রিকেট খেলে, ও ক্রিকেট খেলে না? জি ভাইয়া, ও তো পুলিশের হাতে ধরা পড়েছিল। আহা, হ্যাঁ, ওসবের খবর আমার দরকার নেই, ওসব খবর দিয়ে আমি কি করব? শোন, তুই
একবার একটু কষ্ট করে ওই রিয়াজের ফোন নাম্বারটা আমাকে একটু ম্যানেজ করে দিস তো। রিয়াজের মোবাইল নাম্বার? কিন্তু ভাইয়া সেটা তো আমার কাছে নেই, তবে তুমি চাইলে আমি জোগাড় করে দিতে পারি। ব্যাস ব্যাস ব্যাস, জোগাড় করে দিতে পারলেই হলো। আত্মীয়তার খাতিরে তা তো নয়, আমি এসেছি একটা সমস্যায়। জি, জাভেদকে নিয়ে একটা সমস্যা আপনি করেছেন রিয়াজের মুখে প্রশ্ন। জি, সেই সমস্যারই একটা সমাধান খুঁজতে আমি আপনার কাছে এসেছি। যদি আপনার পক্ষে আমাকে সাহায্য করা সম্ভব হয়। আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আসলে পুলিশ ওকে ছাড়ার জন্য 10 লক্ষ টাকা চেয়েছে। আমার কাছে এত টাকা নেই, আপনি যদি আমাকে এই মুহূর্তে টাকাটা দিয়ে সাহায্য করতেন তাহলে ছেলেটাকে আমি ওই নরক থেকে বের করে আনতে পারতাম। জি, ভাই, আমি আপনাকে কথা দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব আমি আপনার টাকা শোধ করে দেব। আমি জীবনে কোনোদিন কারো কাছে হাত পাতিনি কবির ভাই, তবু নিজের ছেলের এই অবস্থা দেখে আজ এখানে এসেছি। আমি জানি আপনি অনেক বড় ব্যবসায়ী, ব্যাস ব্যাস ব্যাস। খুশি ভাই, এরকম সাজানো গুজানো কোনো অনুষ্ঠান আছে নাকি? কিচ্ছু না ভাবি, আপনারা যখন হসপিটালে ছিলেন তখন আমি একটু আইসা এই সাজগোজটা করছি। আসলে আপনাদের মনটা যাতে একটু ভালো থাকে। হ্যাঁ, খুরশিদ ভাই ঠিকই বলেছেন। হাসপাতালে তোমার উপর দিয়ে অনেক ধকল গেছে, তুমি আগে একটু বিশ্রাম নাও। এখন আমি কোনো বিশ্রাম নেব না, আগে জাবেদের সব কথা বলো, ওর সব ঘটনা আমাকে খুলে বলো। আচ্ছা ঠিক আছে, জাবেদের ঘটনা আমি বলছি। না আপু, আমি বলবো আমার জীবনে কি হয়ে গেছে বা কি ঘটেছে তোমরা কিছুই জানো না। রাশেদের কাছে শুনলাম তুমি নাকি অকারণেই আয়েশার সঙ্গে রাগারাগি চেঁচামেচি করছো। ডু ইউ থিঙ্ক আই এম এ ম্যাড? আমি পাগল নই যে কারোর সাথে অকারণে চিৎকার চেঁচামেচি করব, আর বোকাও নই ফর নাথিং এই বিষয়টা নিয়ে কারোর সাথে আলোচনা করব। আমি ওকে থামানোর জন্য বলেছিলাম যে একটা বান্ধবী জোগাড় করে দেবো, আর ও কিনা বলে সাদিয়া। আমি কি আমার বান্ধবীকে দেবো? ইউ যেমন তুমি তেমন তোমার বন্ধু, ঠিক আছে? তোমরা কেউ কোনোদিন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না, ওকে? সাদিয়া প্লিজ, তুমি মাইন্ড করো না। এমনও সময় আসে সাজানো মনের পাশে, চেনা চেনা মুখগুলো অচেনা দেখায়। এমনও সময় আসে সাজানো মনের পাশে, চেনা চেনা মুখগুলো অচেনা দেখায়।
পাশে ছিল হঠাৎ কি হলো নিজেকেই পর মনে হয় শূন্য এমন জুড়ে স্মৃতি থাকে পড়ে শেষ হয় সব সঞ্চয় জীবন আজ বড় কত খেলা খেলে যায় চির ধরে চার দেওয়ালে আপন আপন কই সম্পর্কের ছই ছেড়ে যেতে চায় খেয়ালে তবুও জীবন চলে ক্লান্ত নদীর ছলে পথ ঘুরে আবার লড়াই আবার প্রমাণ করা নিজেকে নিজের কাছে এ মাটিতে যতদিন ঠাই এই তো পাশে ছিল হঠাৎ কি হলো নিজেকেই পর মনে হয় শূন্য এমন জুড়ে স্মৃতি থাকে পড়ে শেষ হয় সব সঞ্চয় Second innings, second innings, second innings. এক বাস্তব আমাদের এক ছেলে দূরে সরে গিয়ে আমাদেরকে ভুলে গেছে আর এক বাস্তব আমাদের এই ছেলে যাবে বলো যাবে কি করে পারলে তুমি কি করে পারলে যাবে বলো দেখুন আপনারা রোগীর সঙ্গে কথা বলছেন কেন? একটা সময় ছিল যখন সৎ পথে উপার্জন করতে চেয়েছিলাম, তখন সকাল বিকাল পান্তা ফুরানোর মতো অবস্থা। কোনো অনুষ্ঠান আছে নাকি? কিচ্ছু না ভাবি, আপনারা যখন হসপিটালে ছিলেন তখন আমি চুপে চাপে আইসা এই সাজগোজটা করছি। আসলে আপনাদের মনটা যাতে একটু ভালো থাকে এটাই উদ্দেশ্য। হ্যাঁ, খোরশেদ ভাই ঠিকই বলেছে। হাসপাতালে তোমার উপর দিয়ে অনেক ধকল গেছে, তুমি আগে একটু বিশ্রাম নাও গিয়ে। এখন আমি কোনো বিশ্রাম নেব না, আগে জাবেদের সব কথা বলো, ও সব ঘটনা আমাকে খুলে বলো। আচ্ছা ঠিক আছে, জাবেদের ঘটনা আমি বলছি। না, আমি বলবো আমার জীবনে কি হয়ে গেছে বা কি ঘটেছে তোমরা কিছুই জানো না। আমি সব খুলে বলবো, সব কিছু। সব খুলে বল। তোমার সাথে কথা বলছি, আর কি করবো? আমার তো আর কোনো কাজ নেই। কি আর করবো? তুমি কি শুনতে পাচ্ছ? I will call you later, okay? কি ব্যাপার? আমি তোমাকে ডাকছি আর তুমি টেলিফোনে কথা বলেই যাচ্ছ। আমার কি টেলিফোনে কথা বলা নিষেধ আছে? এনিওয়ে, কাম টু দ্য পয়েন্ট। কি বলতে চাচ্ছ? রাশেদের কাছে শুনলাম তুমি নাকি অকারণেই আয়েশার সঙ্গে রাগারাগি চেঁচামেচি করছো। Do you think I'm a mad?
আমি পাগল নই যে কারোর সাথে অকারণে চিৎকার চেঁচামেচি করব, আর বোকাও নই ফর নাথিং এই বিষয়টা নিয়ে কারোর সাথে আলোচনা করব। আচ্ছা, তুমি আয়েশার পিছনে এইভাবে লেগেছো কেন? ও কি দোষ করেছে? এটাকে পেছনে লাগা বলেন। আমি ওর ভালো চাইবো, এটা কি আমার দোষের? ওর ভাই একটা খারাপ মানুষ, ওর ভাইয়ের সাথে ওর দেখা করেছে, আমি রাগ করেছি, আমি ওদের ভালো চাই বলে করেছি। ঠিক আছে, ঠিক আছে, তার ভাই খারাপ, কিন্তু ওর ভাই তো আমাদের বাসায় আসছে না। সে তার ভাইয়ের হাতে দেখা করতে গেছে, কারণ সে তার আপন বোন। বোন তার ভাইকে ভালোবাসতেই পারে। ও ওর ভাইকে ভালোবাসে, আপনি বুঝতে পেরেছেন, আর আমি আপনাদের সবাইকে ভালোবাসি এটা বুঝতে পারেন। ওর ভাই খারাপ, আমাদের বাড়ির কোনো ক্ষতি হোক, ওর কোনো ক্ষতি হোক, সেটা চাই না বলে বিয়ের পরে ওর ভাইয়ের সাথে দেখা করাটা আমি একদমই পছন্দ করছি না। আপনি বোধহয় ভুলে গেছেন ওই সাজিদের কারণেই আমাদের কাদের খুন হয়েছে। আচ্ছা, কাদেরকে আয়েশার পিছনে পাঠিয়েছিল কে? কাদেরকে আয়েশার পেছনে আমি পাঠিয়েছিলাম, কিন্তু খুনটা সাজিদই করেছে। তুমি প্রমাণ করতে পারবে? না। তাহলে অনর্থক আর আয়েশার পিছনে লেগে তাকে বিরক্ত করো না। ওকে ফাইন, কারো ভালো চাওয়া যদি পেছনে লাগা হয় তাহলে আমি কারো ভালো চাইবো না, বাট প্রমিস করছি চেষ্টা করব। ওকে? ও হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলেই গেছি। সাদিয়া আজকে ফ্লাইটে উঠে বসেছে, আমেরিকা থেকে বাংলাদেশে আসছে, কাল হয়তো পৌঁছে যাবে, আমাদেরকে এয়ারপোর্টে যেতে হবে। আচ্ছা, স্বামী মারা যাওয়ার পর ও তোর বয়ফ্রেন্ডের সঙ্গে এত বছর কাটিয়ে দিল, আর বাংলাদেশে আসতে চাইছে, অন্য কোনো উদ্দেশ্য নেই তো? আপনি শুধু সব কিছুর পেছনে উদ্দেশ্য করুন। ও আপনার সঙ্গে আর আমার সঙ্গে এসে থাকতে চাইছে এখানে, আসুক না। চিয়ার্স, আমি আছি তো।
মা, তুমি আমার কাছে সব কিছু জানতে চেয়েছিলে না? আমি আজ বলবো, সব কাহিনী আজকেই বলবো। শুরু থেকে কি হয়েছে আমার লাইফে, কি বয়ে যাচ্ছে আমার মাঝখানে। ইংল্যান্ডে যাওয়ার পর থেকেই ক্যারিয়ারটা শুরু হয় অনেক সুন্দরভাবে। প্রথম খেলাতেই আমি আমার সব ফ্রেন্ডদের মন কেড়ে নিই। নতুন পরিবেশ, নতুন মানুষ, সবার সাথে পরিচয় হয়। হুট করে কেন জানি সবার অনেক ভালো ফ্রেন্ড হয়ে যায়। কয়েক বছর পর হুট করে এক ভারতীয় ক্রিকেটার আসে আমার রুমে। তার মাধ্যমে পরিচয় তার গার্লফ্রেন্ডের সাথে। এটা জয়ের গার্লফ্রেন্ডের ছবি। ওর নাম সাদিয়া। তোমার জীবনে যা যা ঘটেছে তার সাথে এই মেয়েটি কি সম্পর্ক? ओ यार कैसा है रे तू? अच्छे। बहुत स्मार्ट बन गया तू। बड़ी शरीफ बनाई है। चल भीतर आ जा। সকাল সকাল এসে বোরিং। দেখ তুই কিন্তু এক ইন্ডিয়ানের কাছে হিন্দি ভাষার অপমান করলি। না, আমি হিন্দি ভাষার সামনে এমন এক ভারতের অপমান করছি যে কিনা হিন্দি ভাষা ছাড়া কোনো ভাষাই বোঝে না। বাদ দে, এসব নিয়ে চিন্তা করিস না। বেশি চিন্তা করলে তোর আবার ইঞ্জিন স্টপ হয়ে যাবে। তো এখানে বস, আমি একটু গোসল করে আসি। জাভেদ, রোজকারের মতো আজও আমাকে অপমান করছিস তো? ঠিক আছে, বাট আমি বলতে পারি আজকে তোকে আমি এমন একটা সারপ্রাইজ দেব যা দেখে তুই আমাকে অপমান করা, ছোট করে দেখা সবই ভুলে যাবি। সব ভুলে যাব? একেবারে। তার মানে কি? তুই আজকেও নিশ্চয় সেই রজারের রাজভোগ, নটিংহ্যামের নাইটি, ম্যানচেস্টারের মানচ্য নিয়ে এসেছিস, আর তার জন্য আমার তোর প্রশংসা করতে হবে? না, করতে হবে না, প্রশংসা আপনা আপনি বেরিয়ে আসবে। আজকে আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছি।
তখনও বুঝতে পারিনি সেদিনের হাসি ঠাট্টা শুরুতেই আসলে সত্যি কথা বলতে কি, আপনি বলে এখনো হাসছেন। আপনার জায়গায় অন্য কেউ থাকলে না আজ জয়কে মার খেতে হতো। I think you're right. কেন কোন হিসেবে? হিসাব? আয় তোকে আমি হিসাব বুঝাচ্ছি। সাদিয়া, আপনি তো প্লিজ বাইরে যাবেন একটুক্ষণের জন্য। জি, উইথ প্লেজার। সাদিয়া প্লিজ তুমি যেও না, তুমি না আমার গার্লফ্রেন্ড। আই এম সরি জান, আই এম সরি। প্লিজ। জাভেদ, আপনি ওকে মেরে সন্তুষ্ট হলে আমাকে বলবেন। কেন? কারণ তারপর আমাকে টার্ন নিতে হবে। তোমার জন্য আমাকে অনেক বেশি হিউমিলেটেড হতে হয়েছে, ওকে? এক মিনিট। কেন? রফার জন্য ফাটাফাটি অফার আছে। শুনি। ব্যাট প্যাটের সেট অনেক আছে। ইলিশ পাশের মার্কেটে পাওয়া যায়। শ্যাম্পেন খাই না। বডি স্প্রে আমি দিনে 2 বেলা গোসল করি, সো অপশন শেষ। বুঝছেন? ওয়েট কি? গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড? Can tell by the way you feel something ain't going your way. কি হয়েছে জন? কি হয়েছে? এই যে জাবেদ মিয়া, তুমি কি জানো ওর কি চিন্তা ভাবনা? আমি ওকে থামানোর জন্য বলেছিলাম যে একটা বান্ধবী জোগাড় করে দেব, আর ও কিনা বলে সাদিয়া। আমি কি আমার বান্ধবীকে দেব? ইউ যেমন তুমি তেমন তোমার বন্ধু, ঠিক আছে? তোমরা কেউ কোনোদিন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না, ওকে? সাদিয়া প্লিজ, তুমি মাইন্ড করো না। জাস্ট শাট আপ। চেকিংয়ের পরে বেশ কিছুদিন কেটে যায়। জয়ান বা সাদিয়া কারোর সাথে আর দেখা হয়নি। সাদির সাথে দেখা না হয় আমি হয়তো বিশেষ কিছু ভাবিনি ওর সম্পর্কে, কারণ ওর সম্পর্কে নতুন করে ভাবার আর কোনো অবকাশ নেই। সবে মাত্র পরিচয় হলো। যদিও সেই দিন বের হয়ে যাওয়ার সময় ওর মুখের হাসিটা আমার মনে পড়ে যেত বারবার। অনেক কিছু ভাবতে গিয়ে হয়তো কিছুই ভাবিনি, হয়তো সেটা জয়নের জন্যই। তখন ভেবেছিলাম জয়নের কথা, কারণ ওর সাথে তো আমার দেখা হবেই, রেগুলার প্র্যাকটিস। জয়নকে বারবার ফোনও দিয়েছিলাম, ফোন পিক না করাতে টেনশনও তো হচ্ছিল, কোথায় বা গেল, কেনই বা গেল। বেশ কিছুদিন পরে ওর এক বন্ধুর কাছ থেকে জানতে পারি ও ভারতে চলে গেছে হুট করে। তখন আমার ওর উপর খুবই রাগ হয়। বন্ধু তো ছিল, আমাকে হুট করে না জানি কেন চলে গেল, কেনই বা হঠাৎ করে যেতে হলো ওকে।
Can tell by the way you feel something ain't going your way. She's too tight and you জাভেদ, ও চলে যাওয়ার পর আমি যখন তোমার কাছে আসি, দিনের পর দিন কাটায়, শুধু নিঃসঙ্গতার জন্য নয়, নিজেকে বাঁচানোর জন্য। এসবের মানে কি সাদিয়া? মানে একটাই জাভেদ, ও আসলে ওর কিছু বড় ভাই ব্রাদার আর বন্ধু বান্ধবের সাথে মিশে ড্রাগসের এই বিজনেসের সাথে জড়িয়ে গেছিল, যেটা আসলে তোমাকে কখনোই আমার বলা হয়নি। যাবে, একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, তুমি এতদিন ওখানে যে টাকাগুলো ইনকাম করেছো সেটা গেল কোথায়? ওখান থেকে আসার আগেই ওর অ্যাকাউন্টে আমি সব টাকা ট্রান্সফার করে আসি, যদি পুলিশ ধরে যেন ও আমাকে ছাড়িয়ে নিতে পারে। এমনও সময় আসে সাজানো মনের পাশে, চেনা চেনা মুখগুলো অচেনা দেখায়। এমনও সময় আসে সাজানো মনের পাশে, চেনা চেনা মুখগুলো অচেনা দেখায়। হৃদয়ে জড়িয়ে রাখা স্নেহের পরশ মাখা ভালো লাগা দিনগুলো নিমেষে হারায়। এই তো পাশে ছিল, হঠাৎ কি হলো নিজেকেই পর মনে হয়। শূন্য এমন জুড়ে স্মৃতি থাকে পড়ে, শেষ হয় সব সঞ্চয়। জীবন আজ বড়, কত খেলা খেলে যায় চির ধরে চার দেওয়ালে। আপন আপন কই সম্পর্কের ছই ছেড়ে যেতে চায় খেয়ালে। তবুও জীবন চলে ক্লান্ত নদীর ছলে, পথ ঘুরে আবার লড়াই, আবার প্রমাণ করা নিজেকে নিজের কাছে। এ মাটিতে যতদিন ঠাই, এই তো পাশে ছিল, হঠাৎ কি হলো নিজেকেই পর মনে হয়। শূন্য এমন জুড়ে স্মৃতি থাকে পড়ে, শেষ হয় সব সঞ্চয়। Second innings, second innings, second innings. আচ্ছা ঠিক আছে, জাবেদের ঘটনা আমি বলছি। না আব্বু, আমি বলবো আমার জীবনে কি হয়ে গেছে বা কি ঘটেছে তোমরা কিছুই জানো না। এই যে জাবেদ মিয়া, তুমি কি জানো ওর কি চিন্তা ভাবনা? আমি ওকে থামানোর জন্য বলেছিলাম যে একটা বান্ধবী জোগাড় করে দেবো, আর ও কিনা বলে সাদিয়া। আমি কি আমার বান্ধবীকে দেব? আমি তখনও বুঝতে পারিনি সেদিনের হাসি ঠাট্টা মজার ছলে আজকে আমি এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হব।
তোমাদের সামনে দাঁড়াতে পারছি না মাথা তুলে, কোথাও আমার সম্মান পর্যন্ত নেই। আমার জীবনে সেই একটি ভুল আমাকে এখানে নিয়ে আসবে, তা আমি বুঝতে পারিনি। আচ্ছা, আমরা কি এভাবেই দাঁড়িয়ে থাকবো নাকি ভেতর আসতে বলবেন না আমায়? সরি, প্লিজ প্লিজ প্লিজ। থ্যাঙ্কস। না থাক, থ্যাঙ্কস বলতে হবে না। আসলে 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 সত্যি কথা বলতে থ্যাঙ্কসটা আমারই বলা উচিত। কেন? কারণ প্রথমত ফার্স্ট দিন ওরকম একটা ব্যাপার হওয়ার পর আপনি আমাকে ভেতরে আসতে দেওয়ার জন্য, আর দ্বিতীয়ত ওর সাথে রিলেশনশিপটা আসলে আমি খুব একাকিত্ব বোধ করছিলাম, আপনি আমাকে সঙ্গ দেওয়ার জন্য। ইটস মাই প্লেজার। আর তৃতীয়ত এত বেশি ভালো কফি খাওয়ানোর জন্য। চিয়ার্স। চিয়ার্স। নিজের ফ্ল্যাটে এসে নিজের বন্ধুর গার্লফ্রেন্ডের জন্য কফি বানালাম, তার মধ্যে চিনির বদলে দিলাম লবণ। শিট, shame on you, shame on you। হয়েছে, আর নাটক করতে হবে না। নাটক? নাটক মানে? আসলে কফি খেয়ে বোঝা গেছে কিচেন নামক জায়গায় আপনার খুব বেশি একটা যাতায়াত নেই, কারণ তা না হলে আপনার ওই লবণ আর চিনির গন্ডগোলটা থাকতো না। এটা খুবই স্বাভাবিক, কিন্তু অস্বাভাবিক কোনটা বলেন তো? কোনটা? সেই স্বাভাবিক ব্যাপারটা নিয়ে এত বেশি সিন ক্রিয়েট করাটা। এর থেকে দুটো জিনিস বোঝা যায়, বলুন তো কি কি? বোঝা গেল না। বাই দ্য ওয়ে, কফিটা কিন্তু ভালো হয়েছে। থ্যাঙ্কস। আসলে আপনার এই সিন ক্রিয়েট দেখেই বোঝা যায় যে আপনি নিজের হার্টকে খুব সহজে মেনে নিতে বড় এত সুন্দর অ্যাপার্টমেন্টের থেকেও আপনি নিজেকে সেটা প্রপারলি ইউটিলাইজ করতে আমাকে কিছু শেখাতে হবে, কিন্তু ভালো কিছু। শেখাবো। তুমি মানে আপনি কি শিখতে চান? আমাকে তুমি বলতে পারেন। ওকে, মানে তাহলে আপনাকে মানে তোমাকেও তুমি বলতে হবে।
জয় ছিল না, হয়তো এই জন্য বাধা ধর কেউ ছিল না। হঠাৎ যখন ইচ্ছে তখন ঘুরতে যেতাম, অবাধ মিলেমিশার কোনো বাধা দেওয়ার কেউ ছিল না। এই কারণেই হয়তো দুজন খুব কাছে এসে পড়েছিল। সেখান থেকে হয়তো আমি ওকে মনের অন্তরালে অনেক অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম। ও যেন কি করে সব বুঝে গিয়েছিল, নিজের অজান্তেই হুট করে বলে বসলো ও নাকি আমাকে ভালোবাসে। জানো আম্মু, আমি ওর কথা কিছুদিন মানতে চাইনি। হয়তো জয়ান আমার ফ্রেন্ড বলেই ওকে অনেক দূরে সরে রেখেছি। কিন্তু হঠাৎ একদিন সকালে ফোন বেজে উঠল। জাভেদ, কি হয়েছে? সাদিয়া, জয়ান ধরা পড়েছে পুলিশের হাতে। ইন্ডিয়াতে নাকি ও ড্রাগস নিয়ে ধরা পড়েছে। আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি চুপ কেন? তুমি চুপ করে আছো কেন? সাদিয়া, আমার খুব কষ্ট হচ্ছে। আমি বুঝতে পারছি না কিভাবে কি হলো। আমার তো কিছু করার নেই এখানে। একটা জিনিস মাথায় ঢুকছে না, জয় না ড্রাগস, কিছুতেই মেলাতে পারছি না। সেটা আমি কিছুই বুঝতে পারছি না, কিছুই না। বুঝতে তো আমি পারিনি যাবে। যখন আমাদের প্রথম দেখা হয়েছিল, ও আমাকে প্রপোজ করেছিল, আমাকে ভালোবেসেছিল, তারপরও একটা বারের জন্য আমি বুঝতে পারিনি। তুমি কি বলতে যাচ্ছ সাদিয়া? জাভেদ, ও চলে যাওয়ার পর আমি যখন তোমার কাছে আসি, দিনের পর দিন কাটায়, শুধু নিঃসঙ্গতার জন্য নয়, নিজেকে বাঁচানোর জন্য। এসবের মানে কি সাদিয়া? মানে একটাই জাভেদ, ও আসলে ওর কিছু বড় ভাই ব্রাদার আর বন্ধু বান্ধবের সাথে মিশে ড্রাগসের এই বিজনেসের সাথে জড়িয়ে গিয়েছিল, যেটা আসলে তোমাকে কখনোই আমার বলা হয়নি। এবার ও আমায় জোর করেছিল ড্রাগস নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি অজুহাত দেখিয়েছিলাম শরীর খারাপের, তাই ওর নিয়ে যেতে হয়েছিল। সাদিয়া, জাভেদ, আমি জানি আমার এর থেকে নিস্তার নেই, কারণ ওর বড় ভাইয়ের লোকেরা ঠিকই আমাকে ধরিয়ে দিবে। আমি জানি না জাভেদ আমার কি হবে, আমাকে নিশ্চয়ই পুলিশ ধরবে। আমি জানি না, আমি কিছুই জানি না। সাদিয়া, তুমি কোনো চিন্তা করো না সাদিয়া। ওরা যদি তোমাকে কোথাও যেতে বলে, তুমি বলো তোমার পক্ষ থেকে অন্য একজন যাবে। জাভেদ, তুমি কি বলতে চাইছো বলো তো?
তুমি যেটা ঠিক বুঝতে পারছো সেটাই। ওদের হয়তো প্রতিরোধ করার আমার কোনো ক্ষমতা নেই, বাট তোমার হয়ে তোমার পাশে তো দাঁড়াতে পারি অন্তত। না যাবে, আমি তোমাকে একটু করতে দিতে পারি না। সাদিয়া, আমি তোমাকে ভালোবাসি, আর তোমার জন্য আমি এতটুকু করতে পারবো না। যাবে প্লিজ সাদিয়া, আমাকে করতে তো এটা। ঠিক আছে, তুমি যেটা বলবে সেটাই, তবে কোনো তবে নেই। আমি সেদিনই কথা দিয়েছিলাম সাদিয়াকে, বাংলাদেশে ড্রাগস নিয়ে আসার পর তোমাদের সাথে কথা বলে আমাদের বিয়ের ব্যাপারটা সেটেল করব, আবার ফেরত ওকে নিয়ে আসবো আমাদের বাসায়। তারপর 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 বাংলাদেশে পৌঁছতে না পৌঁছতেই তো পুলিশ ধরে নিয়ে গেল। ওদের কথা মতো সাদিয়াকে অনেকবার ফোন দিয়েছি, কিন্তু মজার ব্যাপার কি জানেন, ওই নাম্বারে কোনো অস্তিত্বই নেই। তার মানে ওই মায়েরা তোমার ফান্দে বিলা পালাইছে? জি চাচা, আমার তো মনে হয় আমি কেন, আমার দৃঢ় বিশ্বাস আমার মতো অনেক ছেলেকে ওরা ফাঁদে ফেলেছে শুধুমাত্র টাকার লোভে। যাবে, একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, তুমি এতদিন ওখানে যে টাকাগুলো ইনকাম করেছো সেটা গেল কোথায়? ওখান থেকে আসার আগেই ওর অ্যাকাউন্টে আমি সব টাকা ট্রান্সফার করে আসি, যদি পুলিশ ধরে যেন ও আমাকে ছাড়িয়ে নিতে পারে। আমিন ভাইয়ের মতো একজন মানুষের পোলা হয়ে তুমি এরকম বলদের মতো কাজ করলা? আচ্ছা, টাকাগুলো তোমার কাছে থাকলে তুমি পুলিশকে দিতে পারতা না? এখন তো সব ওই সাদিয়াই হজম করে নিয়েছে। আর কি ওইসব টাকা পয়সা কথা আলাদা খুরশিদ ভাই, এই কাজ করার আগে ওকে একবারও আমাদের কথা ভাবলো না। সাইনা, খুশিদ ভাই, জামেলা, প্লিজ তোমরা একটু শান্ত হও। এমনিতে জাবেদের ওপর মানসিক এবং শারীরিকভাবে অনেক ধকল গেছে। কি হয়েছে না হয়েছে এটা নিয়ে না ভেবে এখন কি করা উচিত সেটাই আমাদের ভাবা উচিত। চিন্তা ভাবনা করার কি আছে আমিন ভাই? গুলি করে দেওয়া উচিত। আহা খুশিদ ভাই, প্লিজ আপনি একটু শান্ত হন। আমিন ভাই, আপনি তো সারা জীবন খালি শান্তি শান্তি করে গেলেন, এইদিকে দেখেন জীবনে কত অশান্তি। খুরশিদ ভাই, স্যার তো ঠিকই বলেছেন, এখন আমাদের মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। আর যতটুকু শুনলাম তাতে আগে ওই মেয়েটাকে খোঁজ করা আমাদের জরুরি। কি বলো জাবেদ? না, ওই লোকগুলোকে খুঁজে বের করার জন্য একটা রাস্তা পেয়েছি। আগে ওই লোকগুলোকে খুঁজে বের করি, তারপর খুঁজে বের করবো সাদিয়াকে। তুমি কোন রাস্তার কথা ভাবছো জাবেদ? হাসপাতালে যখন ছিলাম তখন কাদেরের নাম শুনেছিলাম, আর সাদিয়ার মুখে শুনেছিলাম সাজিদের নাম। আর সেই সাজিদি নাকি বাংলাদেশের হয়ে কাজ করছে ওদের পক্ষ থেকে। জাবেদ, আমি আর স্যার এই ব্যাপারে অনেক ভেবেছি। হ্যাঁ, কাদেরকে তো আমি সামনে থেকে দেখেছি, ওই তো আমাকে ওর বাসায় নিয়ে গিয়েছে। তাহলে তো বিষয়টা অনেক সহজ হয়ে গেল আব্বু। আমরা সবাই মিলে কাদের বাসায় গিয়ে ওকে ধরলেই হয়, তারপর তো কাদের কাছ থেকে একে সবাইকে ধরতে পারবো। যাবে, তুমি যা ভাবছো তার সবটাই ছেলে মানুষের ভাবনা। ওরা এত সহজ মানুষ নয় যতটা সহজভাবে তুমি ভাবছো। হ্যাঁ যাবে, স্যার ঠিকই বলছেন। আপনাকে ওই ঠিক আর ভুলের পেছালে আমার মাথাটাই তো খারাপ হয়ে যেতেছে। আচ্ছা আমিন ভাই, আমরা কি সব কিছু সহজ করে ভাবতে পারি না? হ্যাঁ পারি খুরশিদ ভাই, যদি বিষয়টা হাট বাজার করার মতো অথবা সাধারণ মানুষের কোনো কাজ হতো। এটা তো সাধারণ কোনো ব্যাপার নয়। হ্যাঁ, সুমন ঠিকই বলেছে, আমাদেরকে অনেক সাবধানে এগোতে হবে। আর আমি যখন কাদেরকে চিনি, তাহলে কাদেরের পিছনে লেগে থাকলেই আমাদের অনুসন্ধানের কাজটা অনেক সহজ হবে। আমরা জানতে পারবো ওর পিছনে আর কে কে আছে। কোনো এক সময় কলেজে পড়ানো
আর বাসায় ফিরে ছেলে মেয়ে স্ত্রীর সাথে সময় কাটানোর দিনগুলোয় আমি কোনোভাবে ভাবতে পারিনি আমার জীবনে এমন একটা দিনও আসতে পারে যেদিকে তাকায় শুধু অন্ধকার আর অন্ধকার। সবই আল্লাহর কৃপা, আর আল্লাহর কৃপা ছিল বলে আমি আমার মেয়েকে গান শেখাতে বাইরে পাঠাতে পেরেছিলাম। তখন আমার অবসর নেবার সময় ছিল। ছেলেরা দুজনেই বিদেশে, টাকা পয়সা নিয়ে জীবনে হাজারো সমস্যা। এমনও সময় আসে সাজানো মনের পাশে, চেনা চেনা মুখগুলো অচেনা দেখায়। এমনও সময় আসে সাজানো মনের পাশে, চেনা চেনা মুখগুলো অচেনা দেখায়। হৃদয়ে জড়িয়ে রাখা স্নেহের পরশ মাখা ভালো লাগা দিনগুলো নিমেষে হারায়। এই তো পাশে ছিল, হঠাৎ কি হলো নিজেকেই পর মনে হয়। শূন্য এমন জুড়ে স্মৃতি থাকে পড়ে, শেষ হয় সব সঞ্চয়। জীবন আজও বড়, কত খেলা খেলে যায় চির ধরে চার দেওয়ালে। আপন আপন কই সম্পর্কের ছই ছেড়ে যেতে চায় খেয়ালে। তবুও জীবন চলে ক্লান্ত নদীর ছলে, পথ ঘুরে আবার লড়াই, আবার প্রমাণ করা নিজেকে নিজের কাছে। এ মাটিতে যতদিন ঠাই, এই তো পাশে ছিল, হঠাৎ কি হলো নিজেকেই পর মনে হয়। শূন্য এমন জুড়ে স্মৃতি থাকে পড়ে, শেষ হয় সব সঞ্চয়। Second innings, second innings, second innings. আরেকটা কি যেন বলবেন? মানে দেখিয়ে আমাকে অপমান করলো। সাইনা, খুশির ভাই, জামেলা, প্লিজ তোমরা একটু শান্ত হও। এমনিতে জাবেদের ওপর মানসিক এবং শারীরিকভাবে অনেক ধকল গেছে। কি হয়েছে না হয়েছে এটা নিয়ে না ভেবে এখন কি করা উচিত সেটাই আমাদের ভাবা উচিত। হ্যাঁ, কাদেরকে তো আমি সামনে থেকে দেখেছি। ওই তো আমাকে ওর বাসায় নিয়ে গিয়েছিল। তাহলে তো বিষয়টা অনেক সহজ হয়ে গেল আব্বু। আমরা সবাই মিলে কাদের বাসায় গিয়ে ওকে ধরলেই হয়, তারপর তো কাদের কাছ থেকে এক একে সবাইকে ধরতে পারবো। জাবেদ, তুমি যা ভাবছো তার সবটাই ছেলে মানুষের ভাবনা। ওরা এত সহজ মানুষ নয় যতটা সহজভাবে তুমি ভাবছো। হ্যাঁ জাবেদ,
স্যার ঠিকই বলেছেন। আপনাকে ওই ঠিক আর ভুলের পেছালে আমার মাথাটাই তো খারাপ হয়ে যেতেছে। আচ্ছা আমিন ভাই, আমরা কি সব কিছু সহজ করে ভাবতে পারি না? হ্যাঁ পারি খুরশিদ ভাই, যদি বিষয়টা হাট বাজার করার মতো অথবা সাধারণ মানুষের কোনো কাজ হতো। এটা তো সাধারণ কোনো ব্যাপার নয়। হ্যাঁ, সুমন ঠিকই বলেছে, আমাদেরকে অনেক সাবধানে এগোতে হবে। আর আমি যখন কাদেরকে চিনি, তাহলে কাদের পিছনে লেগে থাকলেই আমাদের অনুসন্ধানের কাজটা অনেক সহজ হবে। আমরা জানতে পারবো ওর পিছনে আর কে কে আছে। তারপর সেই সন্ধ্যায় আরও অনেক কথা হয় ড্রাগস পাচারকারীদের নিয়ে। কোনোভাবে কোনো সিদ্ধান্তে আসা যায় না। কোনো এক সময় কলেজে পড়ানো আর বাসায় ফিরে ছেলে মেয়ে স্ত্রীর সাথে সময় কাটানোর দিনগুলোয় আমি কোনোভাবে ভাবতে পারিনি আমার জীবনে এমন একটা দিনও আসতে পারে যেদিকে তাকাই শুধু অন্ধকার আর অন্ধকার। কিন্তু কেন জানি না, কথাবার্তার মাঝে কখনো কখনো সাইনার দিকে চোখ যেতে মনে হচ্ছিল কোথাও একটা অস্বস্তি তার মধ্যে রয়ে গেছে। যতই হোক, নিজের এক ছেলে যখন শ্বশুরের বাসায় বাসস্থান খুঁজে নেয় আর আরেক ছেলে জড়িয়ে পড়ে অন্যরকম জগতের সাথে, তখন মন কিছুতেই সান্ত্বনা খুঁজে পায় না। সাইনারও তাই হয়েছিল। আর তাকে দেখে আমার শুধু একটাই কথা মনে পড়ছিল, যেটা আমি জানাই রাতে খাবারের পর সুমনকে। স্যার আজ তো মোটামুটি অনেক কথা হলো জাভেদের ব্যাপারে, কি করা যায় না করা যায়। এখন স্যার আমি একটু অপেক্ষা করি, দেখি কোন কাজে কি ফল হয়। স্যার আজ তাহলে আমি আসি। সুমন, স্যার আমার আরেকটা কথা ছিল তোমার সাথে। স্যার বলুন না। এর মাঝে বেশ কয়েকবার আমি ভেবেছিলাম কথাটা বলবো, কিন্তু বলা হয়ে ওঠেনি। স্যার প্লিজ, যেহেতু আপনি বলতে চাচ্ছেন বলুন। আমি আমার মেয়ের ব্যাপারে কথা বলতে চাইছি। তুমি তো জানো যে আমার মেয়েকে আমি ভারতে পাঠিয়েছি, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে। জি স্যার, আমি শুনেছি ওর গানের কণ্ঠ খুব ভালো। হ্যাঁ, সবই আল্লাহর কৃপা। আর আল্লাহর কৃপা ছিল বলে আমি আমার মেয়েকে গান শেখাতে বাইরে পাঠাতে পেরেছিলাম। তখন আমার অবসর নেবার সময় ছিল। ছেলেরা দুজনেই বিদেশে, টাকা পয়সা নিয়ে জীবনে হাজারো সমস্যা, কিন্তু তারপরেও আমি আমার মেয়েকে গুড মর্নিং আব্বু। গুড মর্নিং।
আরে আজ যে আমি না ডাকতেই আমার লিটল প্রিন্সেস উঠে পড়েছে। হ্যাঁ, আমার রিটায়ারমেন্টের আর কয়েকদিন আগে এরকম একটা পরিবর্তনকে কি আমি আমার পরবর্তী জীবনের সূচনা ভাবতে পারি? তা তো ভাবতে পারো। আসলে হয়েছে কি, ও তোমাকে সারপ্রাইজ দেবে বলে। সারপ্রাইজ? আরে সারপ্রাইজ, ইয়েস। আরে সারপ্রাইজ তো আমি পেয়ে গেছি। আমি বেল বাজাতে আমার লিটল প্রিন্সেস আমার দরজা খুলে দিয়েছে। এই সারপ্রাইজ নয় আব্বু। তাহলে কোন সারপ্রাইজ আব্বু? তানপুরা। তানপুরা? হয়েছে কি, ও সকালে তোমাকে সারপ্রাইজ দেবে, আর তাই তানপুরাটা নিয়ে ও গান গাইতে গিয়েছিল, আর তানপুরাটা না হাত থেকে পড়ে ভেঙে গেল। উল্টো তানপুরাই তোমার মেয়েকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে। তা তো দিয়েছে, কিন্তু এবার আমার কি হবে? তানপুরাটা তো ভেঙে গেল। তোমার গান গাওয়া যেমন চলছিল তেমনি চলবে, কারণ তোমার আব্বু তোমার জন্য তানপুরা নিয়ে আসবে। তাহলে তাহলে আজ বাড়ি ফেরার সময় নিয়ে আসবে তো আব্বু? হ্যাঁ অবশ্যই। আজকে বাড়ি ফেরার পথে আমার সুন্দরী প্রিন্সেসের জন্য একটা সুন্দর তানপুরা নিয়ে আসবো। থ্যাংক ইউ আব্বু। ওয়েলকাম। মেহেদী ভাই। হ্যাঁ বলুন। আপনার সঙ্গে আমার একটা এমনিতেও কথা ছিল। বলুন না। আপনার কি এরকম কোনো ধারণা আছে যে একটা নতুন তানপুরার কত দাম হতে পারে? নতুন তানপুরা 1025 তো হবেই। 1025? হয়তো আরো বেশি দাম হতে পারে, আমার ঠিক ধারণা নেই। অনেকদিন আগে এরকম শুনে। আপনি কি বন্যাকে কিনে দেবেন ভাবছেন? হ্যাঁ, না না, বন্যার তো একটা আছে। আচ্ছা মেহেদী ভাই, এই পুরনো তানপুরা কি কোথাও পাওয়া যেতে পারে? হ্যাঁ, হয়তো খোঁজ করলে পাওয়া যেতে পারে, কিন্তু তারও তো হাল ভালো হবে না, আর দামও তো প্রায় 1010 টাকা পড়বে। নিশ্চয়ই তানপুরা নিয়ে এসেছে। আব্বু তানপুরা? কি হলো আব্বু? তানপুরা কোথায়? ও, তুমি নিশ্চয়ই আমাকে সারপ্রাইজ দেবে, তাই না আব্বু? সারপ্রাইজ? ইয়েস, ইটস সারপ্রাইজ। কিন্তু সারপ্রাইজটা তোমার তানপুরা দিয়ে নয়, সারপ্রাইজটা হলো এইটা দিয়ে। এটা? কিসের চিঠি ওটা? বেশ কিছুদিন আগে বন্যার গান শেখার জন্য পশ্চিমবঙ্গের রবীন্দ্র ভারতীতে আমি অ্যাপ্লাই করেছিলাম। সাথে বন্যার কিছু গানের ক্যাসেট আর ওর সার্টিফিকেটের ফটোকপি পাঠিয়েছিলাম। এটা তারই উত্তর। সেখানে গান শেখার জন্য বন্যা অ্যাজ এ স্পেশাল ক্যান্ডিডেট হিসাবে 100% স্কলারশিপ পাবে। বাহ, মেয়েটাকে তুমি দূরে সরিয়ে দিতে চাইছো? সাইনা, আমি যা করছি মেয়েটার ভালোর কথা চিন্তা করেই করছি। এখানে যখন ওর গানের শিক্ষাটা কমপ্লিট হবে না, তখন কিন্তু একদিন ও নিজেও খুশি হতে পারবে না, আর আমরাও খুশি হতে পারবো না। তার চেয়ে এই সুযোগটা যখন হাতে এসেছে, তখন এটাকে কাজে না লাগিয়ে দূরে ঠেলে দেওয়াটা কি ঠিক হবে? না না আব্বু, আমি তোমাকে আম্মিকে ছেড়ে কোথাও যাব না। আম্মু, তুমি প্লিজ বোঝাও না আব্বুকে একটু। বন্যা, তুমি না আমার লিটল প্রিন্সেস, আর তুমি তো জানো যে প্রিন্সেসরা কত সাহসী হয়। তারা তাদের মনের ইচ্ছা পূরণ করার জন্য কোথা থেকে কোথায় চলে যায়, আর তুমি আমার লিটল প্রিন্সেস হয়ে এই সামান্য দূরে যেতে ভয় পাচ্ছ?
ভয় পাচ্ছি না আব্বু। তাহলে তাহলে তুমি তো জানো যে ওখানে গেলে তুমি রবীন্দ্রসঙ্গীত প্রপারলি শিখতে পারবে, আর তাছাড়া তুমি কবিগুরু রবীন্দ্রনাথের অনেক সাহিত্য পড়তে পারবে, সেখানে অনেক কিছু দেখতে পারবে, জানতে পারবে, শিখতে পারবে। তারপর যখন কমপ্লিট করে তুমি তোমার আব্বু আম্মুর কাছে আসবে, তখন তোমার আব্বু আম্মু মানুষের কাছে গর্ব করে বলবে, এই দেখো আমার লিটল প্রিন্সেস আজ কত বড় হয়েছে, কত বড় গায়িকা হয়েছে। ভাবি, আপনাদের বাড়িটা ভারী অদ্ভুত। মেয়েকে সারপ্রাইজ দেবে বলে আমিন ভাই আমার হাতে এটা ধরিয়ে দিয়ে আমাকে বাইরে দাঁড় করিয়ে রেখে চলে এলেন। আমি বললাম আপনার ভাবিকে নিয়ে অন্তত ভেতরে যান। উনি বললেন না, তাও যদি করি তাহলে বন্যা আর তার আম্মু টের পেয়ে যাবে সারপ্রাইজটা। এবার আপনি বলুন। তুমি এবার ধরো তো, এটা নাও, ধরো এটা নিয়ে এবার তোমার আব্বুকে একটা দারুণ গান শুনিয়ে দাও। কি হলো? ধরো, এটা এখন থেকে তোমার। নাও নাও। হ্যাঁ ধরো, এটা তোমার। ধরো, অনেকক্ষণ ধরে ধরে আছে, আমার হাতে ব্যথা হয়ে গেল যে। আব্বু? হ্যাঁ নাও, ওটা তোমার। আব্বু বলে দিয়েছে, ধরো। থ্যাংক ইউ আব্বু। ওয়েলকাম। Second innings, second innings. Second innings, second innings. আমিন ভাই, আমিন ভাই, আপনি আমাকে মাফ করে দেবেন। আপনি যখন আমায় তানপুরার কথা জিজ্ঞাসা করেছিলেন, তখনই আমি বুঝেছিলাম তার কারণটা। কিন্তু আমি যদি তখন আপনাকে বলতাম যে আমি তানপুরাটা দিতে চাই, আপনি তাহলে কিছুতেই মেনে নিতেন না। তাই এটা আমি আপনার আত্মসম্মানকে ছোট করবার জন্য করিনি আমিন ভাই। আমি শুধু চেয়েছিলাম বন্যার মুখে একটু হাসি দেখতে, আর তার সাথে চেয়েছিলাম যাতে ওর হিরো, ওর আব্বু কোনোভাবেই যেন ছোট না হয়ে যায় ওর কাছে। এতে যদি আমি কিছু ভুল করে থাকি, তাহলে আপনি আমাকে মাফ করে দেবেন আমিন ভাই। প্লিজ আমাকে মাফ করে দেবেন। আপনি এখনো চুপ করে আছেন কেন আমিন ভাই? প্লিজ কিছু বলুন আমিন ভাই। এভাবে চুপ করে থাকবেন না আমিন ভাই, প্লিজ কিছু বলুন। মেহেদী ভাই, আমার বড় অহংকার ছিল। আমার মেয়ে, আমার ছেলেদের জন্য যা কিছু ভালো সব আমি নিজের হাতে করতে চেয়েছিলাম। সব আমার অহংকার ছিল মেহেদী ভাই। আজ সময় বুঝিয়ে দিল অহংকার কত খারাপ। আজ আমি শেষ হয়ে গেছি মেহেদী ভাই, আমি শেষ হয়ে গেছি। আমি আর আমার সন্তানদের জন্য কিছুই করতে পারবো না। যেটুকু শেষ সম্বল ছিল তা দিয়ে বন্যাকে রবীন্দ্র ভারতীতে পাঠাবার ব্যবস্থা করেছি। এক প্রপালও পেয়ে গেছে। বন্যাকেও আপনি নিজেদের কথা একবারও ভাবলেন না আপনি? ছেলেদের জন্য যতটা ভালো পেরেছি করেছি, কিন্তু আমার মেয়ে বন্যার জন্য যদি আমি কিছুই না করি, তাহলে
আল্লাহর কাছে কি জবাব দেব মেহেদি ভাই? তা বলে আপনি আপনি বন্যা কখন যাচ্ছে ইন্ডিয়ায়? টাকা পয়সার কথা বুঝতে না দিয়ে আমি ওকে পাঠিয়ে দেই ভারতে, কিন্তু আজকাল ওর কথা খুব বেশি করে মনে পড়ছে। সায়না হয়তো বলতে পারছে না, কিন্তু আমি বুঝতে পারছি যে ও বন্যার কথা আজকাল খুব বেশি করে ভাবছে। স্যার, আপনি কি চান আমি বন্যাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করি? না না না, আমি বন্যাকে সেভাবে ফিরিয়ে আনতে চাইছি না, কিন্তু আমার মন বলছে রিয়াজের মতো বন্যারও হয়তো কোনো খবর এসেছে মেহেদি ভাইয়ের কাছে, যেটা আমি জানতে পারছি না। স্যার, মানে হচ্ছে আপনি জানতে চেয়েছেন আমি যেন মেহেদি স্যারকে জিজ্ঞেস করি তার কাছে বন্যার কোনো খবর এসেছে কিনা? হ্যাঁ, তাহলে খুব ভালো হয়। স্যার, আপনিও তো আমার সঙ্গে যেতে পারেন। আমি তোমার সাথে যেতে পারতাম, কিন্তু ওখানে গেলে মেহেদি ভাই হাজারো প্রশ্ন করবে যে আমি কেমন আছি, সায়না কেমন আছে, আমরা বর্তমানে কোথায় আছি। এসব হাজারো প্রশ্নের মধ্যে আমি চাই না যে মেহেদি ভাই জেনে যাক আমার বর্তমান অবস্থা। স্যার, আপনি যদি না বলেন তাহলে আর জানবে না। তাহলে তো আমাকে অকারণে মিথ্যা বলতে হবে, সেটাও তো আমি পারবো না সুমন। স্যার, আপনার নীতি, আপনার জীবন দর্শন, আপনার আদর্শ সব ঠিক আছে। স্যার, আপনি ভাববেন না, আমি কালকে একবার ওদিকটাতে যাব এবং ওখান থেকে ফেরার পথে বন্যার খোঁজ নিয়ে আসব। ও স্যার, আপনি যেহেতু চান না কোনোভাবেই মেহেদি স্যার ব্যাপারটা জানতে পারবেন না। থ্যাংক ইউ সুমন, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ভাইয়া, আমি কাউকে না জানিয়ে রিয়াজের নাম্বারটা তোমাকে দিব, কিন্তু তুমি রিয়াজের নাম্বার দিয়ে কি করবে? দেখছিস, এসব হচ্ছে তোর ওই বাসায় থাকার ফলাফল। তোর মাথায় সন্দেহের উপকার ঢুকে গেছে। এখন তুই তোর ভাইকে সন্দেহ করছিস? বাবা, আমি ফোনটা পাচ্ছি না। কফি বানাতে গিয়ে কোথায় যে রাখলাম এখন খুঁজে পাচ্ছি না। কিচেনে বা অন্য কোনো রুমে খুঁজে দেখো। আমি সেখানে দেখে নিয়েছি, কোথাও নেই। অ্যাকচুয়ালি কিচেন কিংবা বাড়ির কোথাও খুঁজে পাওয়া যাবে বলে আমার মনে হচ্ছে না। আমার মনে হয় তুমি তোমার ভাই ভাইকে খুঁজে দেখতে পারো, সেখানে পাওয়া যাবে।